This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুপুরের সুপার প্রাইম টাইমে দুটো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনালে আজ মধুকল্পিতার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই গীতা পাঠের মঞ্চ থেকে এবার তৃণমূল কংগ্রেসকে সরাসরি নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ সত্ত্বেও কেন ব্রিগেডে এলেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। 3টে অধ্যায় পড়ে নিলেন শুভেন্দু অধিকারী। গীতা পাঠ চলছে এবং সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী 3টে কমপ্লিট করলেন এবং তিনি যেটা বলছেন যে গীতা পাঠ চলছে 5 লক্ষ ঘন্টা যখন গীতা পাঠ হচ্ছে, তিনিও কিন্তু তার 3টে অধ্যায় পড়া কমপ্লিট করলেন। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না। আমি তো উনার সঙ্গে কাজ করেছি এবং উনাকে পরিত্যাগ করেছি, হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি, কারণ তিনি সীমাহীন তোষণ, হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা, পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা থেকে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে, রাম মন্দির উদ্বোধনের দিন বিরুদ্ধে মিছিল বের করানো থেকে শুরু করে হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন, তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আয়োজকরা ডেকেছিলেন, কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন। তা আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতিনীতি শাস্ত্র বিরোধী। 2 বছর পর আবারও ব্রিগেডে গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং সেই গীতা পাঠের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী সরাসরি আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে এবং তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করলেন। তার কারণ আমন্ত্রণ থাকা সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রী এলেন না সে প্রশ্ন তিনি তুলেছেন। শুধু তাই নয়, তিনি আজ ব্রিগেডে এই মঞ্চ থেকে বিরোধী দলনেতা তোষণের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এমন অভিযোগও তুলেছে। হিন্দুদের অপমান করছে তৃণমূল কংগ্রেস এমন অভিযোগও আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান থেকে তিনি এভাবেই অভিযোগ করলেন। আমি পিসিআরকে বলবো আরও একবার শোনাতে আজ ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না। আমি তো উনার সঙ্গে কাজ করেছি এবং উনাকে পরিত্যাগ করেছি, হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি, কারণ তিনি সীমাহীন তোষণ, হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা, পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা থেকে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে, রাম মন্দির উদ্বোধনের দিন বিরুদ্ধে মিছিল বের করানো থেকে শুরু করে হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন, তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আয়োজকরা ডেকেছিলেন, কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন। তা আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতিনীতি শাস্ত্র বিরোধী। আপনারা শুনলেন সরাসরি আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে এই অনুষ্ঠান, সেই মঞ্চ থেকে আজকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একবার আপনাদেরকে ফিরে যেতে হবে ঠিক 2 বছর আগে। 2 বছর আগেও কিন্তু একইভাবে গীতা পাঠের একটা আয়োজন করা হয়েছিল। 24শে লোকসভা ভোটের আগে এই 23শে ডিসেম্বরে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর 26এর বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে লক্ষ কণ্ঠ নয় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো। দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্তদের পাশাপাশি সামিল হয়েছেন অনেক সাধারণ মানুষও। বাড়ির গোপালকে নিয়ে সামিল হলেন এক মছলন্দপুরের এক মহিলা।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুনতে অনেক মাই তার ছোট্ট সন্তানকে নিয়ে এসছেন। আর সুদূর মৎস্যন্দপুর থেকে আর এক মা গোপালকে নিয়ে এসছেন। গোপালকে তিনি সন্তান রূপেই পুজো করেন, সন্তান রূপেই নিজের কাছে নিয়ে আসেন। দেখতে পাচ্ছি আমরা কম্বলে জড়ানো রয়েছে গোপালকে, তার কারণ সুদূর মৎস্যন্দপুর থেকে এই ব্রিগেড ময়দানে আসতে হয়েছে, সুতরাং অনেক ভোরে বেরোতে হয়েছে। সরাসরি কথা বলে নেব, কটার সময় বেরোতে হয়েছে? সকালে 6টা। হ্যাঁ, 6টা, ভোর 6টা। সকাল 6টায়। হ্যাঁ। গোপালকে সঙ্গে নিচ্ছেন কেন? গীতা পাঠ শুনতে এসে গোপাল, আমিও যেমন গীতা পাঠ শুনতে যাই, আমার গোপালও আমার সাথে গীতা পাঠ শুনতে যায়। মানে যেখানে গীতা পাঠে আপনি যান? একদম, হ্যাঁ যাই। কতবারও এসেছিলেন? হ্যাঁ, গতবার এসেছিলাম। কতবার? এবারও? হ্যাঁ। কে কে এসছে? আমার গুরুদেব এসে, গুরু ভাই বোনরা এসে, আমার হাজবেন্ড এসে, আমি এসছি, আমার গোপাল সোনা এসছে। গোপালকে কি সন্তান রূপে রাখেন? একদম একদম, গোপালকে আমার সন্তান রূপেই রাখি। তো গোপালকে দেখতে পাচ্ছি গায়ে কম্বল, খুব ঠান্ডা লাগছিল নাকি সকালে? প্রচুর ঠান্ডা, আমাদেরও যেমন ঠান্ডা লাগছিল, আমার গোপালেরও ঠান্ডা লাগছিল, সেই জন্য কম্বল দিয়ে আনা হয়েছে। তো অনুষ্ঠান শেষ হলো, এবার বাড়ির পথে গোপালকে নিয়ে ফিরছেন ছবি মজুমদার। ক্যামেরা গৌরব পালের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। বেদ গীতা পাঠে মুখরিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সাধু সন্তদের সঙ্গে গীতা পাঠের এই মহা সমারোহে সামিল হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। গীতা পাঠ করলেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ। মাটিতে বসে গীতা পাঠ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গীতা পাঠের অনুষ্ঠানে সামিল হন রাজ্যপাল CV আনন্দ বসু। দেখুন, এই ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে তিনি কোচবিহারে খোল করতাল বিলি করল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একদিকে কলকাতার ব্রিগেড ময়দানে যখন লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান চলছে, ঠিক তখনই অপরদিকে কোচবিহারের দিনহাটা বিধানসভায় মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে প্রায় 249টি কীর্তনের দলকে কীর্তনের সামগ্রী বিতরণ করা হয়। একদিকে ব্রিগেডে সেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, গীতা পাঠ চলছে, ঠিক তখনই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি প্রায় 200-র বেশি কীর্তনের দলকে তাদের যে সামগ্রী, সেই সামগ্রী তিনি বিতরণ করেছেন। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি নিজে উপস্থিত থেকে, নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে এই খোল করতাল বিতরণ করছেন। তিনি ব্রিগেডে যখন গীতা পাঠের অনুষ্ঠান চলছে, ঠিক তখনই এই আয়োজন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এই মুহূর্তে আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন, দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। একদিকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সেই অনুষ্ঠান যখন চলছিল ব্রিগেডের ময়দানে, ঠিক তখনই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি বেশ কিছু কীর্তনের দল তাদেরকে তাদের যে সামগ্রী অর্থাৎ খোল করতাল সেগুলো তিনি বিলি করলেন। ব্যক্তিগতভাবে তো কাউকে দেওয়া হচ্ছে না, যারা গ্রামে গঞ্জে কীর্তন করে এইরকম 245টা দলকে আজকে দিনহাটা বিধানসভা কেন্দ্রের 245টা দল যারা কীর্তন করে গ্রামে গঞ্জে, তাদেরকে 3 দফাতে এইগুলো দেওয়া হবে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কীর্তনের যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী তিনি বিতরণ করছেন। প্রায় 200টিরও বেশি কীর্তনের দলকে তিনি খোল করতাল বিলি করেছেন। আর অপরদিকে যে সময় তিনি এই কর্মসূচি করছিলেন, ঠিক সেই সময় কলকাতার ব্রিগেড ময়দানে সেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। সেই গীতা পাঠের আয়োজনে যারা ছিলেন তারা সেই মুহূর্তে গীতা পাঠ চলছিল সেই ছবিটা একদিকে দেখাচ্ছি, এবং অপরদিকে উত্তর প্রান্ত অর্থাৎ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দু জায়গার ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। উত্তরবঙ্গে সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কীর্তনের যারা দল রয়েছেন তাদেরকে খোল করতাল এই সমস্ত কিছু তিনি বিলি করছেন। আর অপরদিকে দক্ষিণে কলকাতার ব্রিগেড ময়দানে তখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান চলছে। দুটো ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন প্রায় 249টি কীর্তনের দলকে কীর্তনের সামগ্রী বিতরণ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আর কলকাতার ব্রিগেড ময়দানে তখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে। দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে দুটো ছবি এই মুহূর্তে। गीता पाठ के लिए
कृपया सारे माइक को दीजिए और हारमोनियम का माइक भी दीजिए, कृपया माइक्स दीजिए। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। একদিকে কলকাতার ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, ঠিক তখনই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি প্রায় 249টি দলকে কীর্তনের সামগ্রী বিতরণ করলেন। সজল বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পেলাম, বলুন। একদিকে যখন ব্রিগেডের ময়দানে হরিবোল দিতে হবে, ওদের হরিবোল দিতে হবে, ওই কোল বাঁচিয়ে রাজনৈতিক হরিবোল দিতে হবে 26-এ। সে হরিবোল দেওয়ার যাতে লোক তখন থাকে, কারণ এদের রাজনৈতিক মরদেহ বহন করার লোকও থাকবে না, তো ওই তখন এই হরিবোল যাতে দিতে পারে সেই জন্য খোল করতাল দিয়ে রাখলো এখন থেকে। খোল করতাল দিয়ে রাখলো যাতে একদম ভালো করে হরিধ্বনি দিয়ে দেখে স্বর্গীয়রা যাবে না, যতই চেষ্টা করো, চেষ্টা করতে হবে, ক্ষতি নেই করছে। মানে ভালো কার্বলিক অ্যাসিডটা ভালো জায়গায় পড়েছে, যাই বলুন কার্বলিক অ্যাসিড ভালো জায়গায় পড়েছে, হঠাৎ করে বেরিয়ে আসছে এক একজনের চেহারা। আরে আমাদের যদি কোনোই ক্ষমতা নেই, গীতার যদি কোনোই মাহাত্ম্য নেই, গীতার যদি কোনোই দম নেই, তুই বাবা খোল করতাল নিয়ে বেরোচ্ছিস কেন? খোল করতাল নিয়ে বেরোচ্ছিস কেন? তোরা বোমা গুলি এগুলো সংগ্রহ কর না, খোল করতাল এসব তো আমাদের ব্যাপার ছিল। ভালো জায়গায় কার্বলিক অ্যাসিড পড়েছে। ধন্যবাদ আপনাকে। টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। শুভজিৎ, যে ছবিটা আমরা দেখছি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে আজকে দুটো ছবি দেখা গেল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি আজকের দিনটাকেই বেছে নিলেন এই কর্মসূচির জন্য, যখন লক্ষ কণ্ঠ নয় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে কলকাতার ব্রিগেড ময়দানে। একেবারেই তাই। এবং সেই সময় আমরা দেখছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি সেই সময় খোল করতাল বিলি করছেন, অর্থাৎ ধর্মের দ্বারস্থ বোধহয় অনেক কিছু বলেও, অনেক রকম কটাক্ষ করেও ধর্মের দ্বারস্থ বোধহয় হতেই হলো। গতকাল তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, আর তারপর মেরুকরণের রাজনীতিতে আরও শান দিলেন হুমায়ুন কবির। ব্রিগেডে গীতা পাঠের পাল্টা হিসেবে এবার লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। বাংলা দখলের জন্য গীতা পাঠ করছে বিজেপি। মুসলিম প্রার্থীদের বেশি সিট জেতার জন্য মুর্শিদাবাদে লক্ষ কণ্ঠে কোরআন পাঠের উদ্যোগ নিচ্ছেন ভরতপুরের বিধায়ক। গতকাল আপনাদের দেখিয়েছিলাম আমরা রেজিনগরে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বাবরি মসজিদের, এবং তারপর আবারও মেরুকরণের রাজনীতির কথা শোনা গিয়েছে তার কণ্ঠে। এবং এমন একটা সময় যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে, সেই সময় তিনি আবার বলছেন যে তিনি দরকারের লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন। কি বলেছেন হুমায়ুন, একবার শুনি। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন চলছে, তখন হুমায়ুন কবিরের মন্তব্য, তিনি বলছেন যে লক্ষ কণ্ঠে কোরআন পাঠ তিনি করাবেন। কিভাবে দেখছেন বিজেপি, বিষয়টা আমি কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইবো আপনার কাছে, কি বলবেন? হুমায়ুন কবির যেটা বলছে, শিজ মাস্টার ভয়েস বলছে, অর্থাৎ মমতা ব্যানার্জি যা শিখিয়ে দিচ্ছে তাই ও বলছে। আমি আগেই বলেছি যে মমতা ব্যানার্জি এক ছক তৈরি করেছে হুমায়ুন কবিরকে দিয়ে, যাতে একটা অস্থিরতা তৈরি করা যায়, দাঙ্গার পরিবেশ তৈরি করা যায়। আর তার জন্য গীতা পাঠকে নস্যাৎ করে দেওয়ার জন্যই বাবরি মসজিদের নাম করে দাঙ্গা তৈরি করবার চেষ্টা করেছিল। কিন্তু সেটা যখন হলো না, তাতে যখন কেউ আমল দিল না, এখন শেষ পর্যন্ত এখন পাল্টা কোরআন পাঠের ব্যবস্থা ইত্যাদি বলে পরিবেশকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। সাম্প্রদায়িক তৃণমূলের এই রাজনীতি হুমায়ুন কবির আজকে করছে, এবং আমরা মনে করি এর পেছনে পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী। ধন্যবাদ রাহুল বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।
বিগত 15 বছরে কোনো কাজই করেনি তৃণমূল। ব্যর্থতা ঢাকতে ধর্ম আর বিভাজনের রাজনীতি করছে তৃণমূল সরকার। তাই সব হিন্দুর এক হওয়া দরকার। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। হিন্দুরা একজোট হোক, শুধু হিন্দুরা নয়, গীতা শুধু হিন্দুদের নয়, গীতা হচ্ছে 140 কোটি ভারতবাসীর মূল মন্ত্র জীবনে। তাই সমস্ত ধর্মের মানুষ আসুক এবং এই সরকার, এই মমতা ব্যানার্জির সরকার যেভাবে ধর্মের রাজনীতিতে নেমেছেন, যেভাবে বিভাজনের রাজনীতি করতে নেমেছেন, হুমায়ুন কবির অ্যারেস্ট হলো না, এটা প্রথমবার নয়। এর আগে ফিরাদ হাকিম বলেছে, এর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, মমতা ব্যানার্জি 15 বছর আপনি কোনো কাজ করেননি। আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য আজকে আপনি ধর্মের রাজনীতি করছেন। দেখা যাক 2026-এ কি হয়। অন্যদিকে হুমায়ুন কবির তিনি কি বলছেন, তিনি বিধায়ক পদ ছাড়া নিয়ে এক প্রকার ডিগবাজি খেলেন। তার কারণ 17 তারিখ ইস্তফা দেওয়ার কথা বলেও পিছিয়ে এলেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক। ভরতপুরবাসী চাইছেন না পদত্যাগ করি, এমনটা হুমায়ুন কবির দাবি করছেন। কেন ইস্তফার দিনের কথা ঘটা করে ঘোষণা করেও পিছিয়ে এলেন হুমায়ুন জনতার ইচ্ছের দোহাই দিয়ে? তবে কি তাহলে নতুন কোনো সমীকরণ সাজাচ্ছেন তিনি? হুমায়ুনের কৌশল নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক জল্পনা তো তুঙ্গে। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপারস ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কি নেবেন আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে এমএলএ করব। না, ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি আপনি শুনলেন কেন বললাম যে ডিগবাজি তার মন্তব্যে, কিন্তু তিনি সেদিন কি বলেছিলেন, যেখান থেকে যেই মন্তব্য থেকে ডিগবাজি খেলেন, আমি পিসিআরকে বলবো একবার দর্শকদের শোনাতে। বিধায়ক পদ 17 তারিখে যাব। আমার সঙ্গে 12 জন বিজেপির এমএলএ আছে আমার কমিটিতে। আমি একটা পিএলডি কমিটির চেয়ারম্যান আছি বিধানসভায়। সেই কমিটিতে আমি সহ 8 জন টিএমসির আর 12 জন বিজেপির এমএলএ আছে। তাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে আমি যদি কাল বা পরশু রিজাইন করে দিই, কারণ আমাকে ওই মিটিংটা করতে হবে। স্পিকার সাহেবের সাথে যোগাযোগ করব, যদি উনি নিচে থাকেন। উপরে আমার রুম নম্বর 39A-তে মিটিং হবে, নিচে নামবো, রাজ্যপালের ঘরে যাব, 4 লাইনের পদত্যাগপত্র করে চলে আসব। হুমায়ুন কবিরকে সব ডাঁট দেখিয়ে লাভ নাই। বেশ, হুমায়ুন কবিরকে সেই সব ডাক দেখিয়ে লাভ নেই, কিন্তু এই মুহূর্তে তিনি আবার মনে করছেন যে না, তিনি আপাতত পদত্যাগ করবেন না। তার এই ডিগবাজি নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা কিভাবে দেখছেন বিষয়টা, কি বলছেন, আমরা সেই রিয়াকশন জানতে ফোন করেছিলাম সুজন চক্রবর্তীকে। সুজন চক্রবর্তী কি বলেছেন, কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রতিক্রিয়া শোনাবো। এখন নাকি সে বলেছিল বিধায়ক পদে ইস্তফা দেবে, এখন বলছি ইস্তফা দেবে না। আরে ওর চেয়ে বড় বড় তৃণমূলের নেতারা তৃণমূলের থেকে বিজেপি হয়েছে, হয়ে ইস্তফা দেয়নি। ওর চেয়ে বড় নেতা তৃণমূলের, বিজেপির মুকুল রায়, তৃণমূল থেকে বিজেপির হয়ে জিতলো, জিতে আবার তৃণমূলে আসলো, ইস্তফা দেয়নি। ফলে আপনি হুমায়ুন কবির জানে যে এগুলোই তৃণমূলে চলে, এগুলোই এ রাজ্যে এখন চলছে। এটা এখন আইনের শাসন নেই। সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। হুমায়ুন কবির যিনি বলেছিলেন, একেবারে ক্যামেরার সামনে বলেছিলেন যে 17 তারিখ তিনি ইস্তফা দেবেন, এবং তিনি এটাও বলেছিলেন যে কোনো রকম ভয়ের তিনি তোয়াক্কা করেন না, কিন্তু তারপর হঠাৎ জনগণের দোহাই দিয়ে সাধারণ মানুষ চান না তিনি এই মুহূর্তে ইস্তফা দিক, সাধারণ মানুষ চান তিনি সঙ্গে থাকুক, তিনি কাজ করুন, তার কারণ সাংসদকে দেখতে পাওয়া যায় না, এমন উল্লেখও তিনি করলেন। হঠাৎ হুমায়ুন কবিরের এহেন ডিগবাজি কেন? রাজনৈতিক মহল তারা মনে করছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা মনে করছেন এটা এক ধরনের কৌশল, কিন্তু হঠাৎ তার এই ডিগবাজি কেন? আমি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, এই সময় প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয়ে আপনার সাথে কথা হয় রিয়াকশন নেওয়ার জন্য। এই যে হুমায়ুন কবির তিনি যে ডিগবাজি খেলেন, কিছুদিন আগে তিনি বলেছিলেন যে 17 তারিখ, হঠাৎ করে এখন বলছেন যে সাধারণ মানুষ চান না, তার এই রিসেন্ট এই মন্তব্যকে কিভাবে দেখছেন, কি প্রতিক্রিয়া দেবেন? দলের তরফ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য নেই। উনি যদি দল থেকে সাসপেন্ড হয়ে থাকেন, যেটা দল থেকে ঘোষণা করা হয়েছে, তাহলে নৈতিকভাবে ওনার উচিত
দল থেকে বিধায়ক পদ থেকেও পদত্যাগ করা, কারণ উনি জিতেছেন জোড়া ফুলের প্রতীকে। সুতরাং তার নৈতিকতা, যিনি মঞ্চে উঠে নৈতিকতার পাঠ শেখাচ্ছেন, তিনি নিশ্চয়ই এই বিষয়েও তার নৈতিকতা বজায় রাখবেন, সেটাই স্বাভাবিক। বাকিটা বাংলার মানুষ দেখছে, তারাই সিদ্ধান্ত নেবেন। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র, তার সঙ্গে কথা বলছিলাম। আপনাদের আরও একবার জানাবো, 17 তারিখ ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন হুমায়ুন কবির, কিন্তু ভরতপুরবাসী চাইছেন না পদত্যাগ করি, তাই তিনি এই মুহূর্তে ভরতপুরবাসীর কথা মাথায় রেখে তিনি এই মুহূর্তে ইস্তফা দিচ্ছেন না। বিরোধীরা তার এই মন্তব্যের ডিগবাজি খাওয়াকে কিভাবে দেখছেন আমরা কিছুক্ষণ আগে তারই, যদিও তিনি এই মুহূর্তে সাসপেন্ডেড, তার দলের মুখপাত্রের কথা শুনছিলাম। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি সজল ঘোষের সঙ্গে, বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, হুমায়ুন কবিরের ডিগবাজি আমি বলবো না, তার মন্তব্যের এই ডিগবাজিকে, মানে 180 ডিগ্রি নয় 360 ডিগ্রি ঘুরে যাওয়াকে পরিস্থিতির কারণ দেখিয়ে ভরতপুরবাসীর কথা বলে আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে করছেন, কি কারণ হতে পারে? ওকে মমতাজি বারণ করেছে যে তুই এখন রিজাইন করিস না, রিজাইন করার এখন দরকার নেই, তুই যেমন আছিস তেমন থাক। এত শিওর হচ্ছেন কি করে? হ্যাঁ আমি শিওর। আপনি আমাকে বলুন তো, কালকে যে যত বড় অনুষ্ঠান উনি করলেন, আপনি কি বিশ্বাস করেন যে মমতা ব্যানার্জির ফান্ডিং ছাড়া কালকের অনুষ্ঠানটা করা কারোর পক্ষে সম্ভব ছিল? উনি তো আর বাবরের ছেলে হুমায়ুন নয়, যে মোগল সম্রাটের ছেলে নয়। ও হুমায়ুন তো ভরতপুরের বিধায়ক হুমায়ুন। 60,000 প্যাকেট বিরিয়ানি নাকি আপনারাই দেখাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। ও এত খরচা করার ক্ষমতাটা করতে গেল, 100% মমতা আছে পেছনে। মমতা ব্যানার্জির নির্দেশেই যেটা করছেন, যা বলছেন সবই মমতা ব্যানার্জির নির্দেশে। আর ওই সাসপেন্ডটা খেলা, সাসপেন্ড তুলে নেবে শুধু রিজাইন করে রাস্তায় এসে দাঁড়াবে কেন? বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য সজলবাবু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবারে হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সী। তৃণমূল কংগ্রেস চাইলে মালদায় পা রাখতে পারবে না বিরোধী দলনেতা। হুমকি মালদা জেলা তৃণমূল সভাপতির। ক্ষমতা থাকলে করে দেখান পাল্টা চ্যালেঞ্জ জেলা বিজেপি। তোমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বদল নয় বদল চাই আমরা, তাই তুমি আছে কিন্তু স্বাধীনভাবে এই ধরনের খারাপ কথা বলে আজকে বিভিন্ন ধরনের গালিগালাজ দিয়ে মাল্লার বুকে হাঁটছো। যেদিন মাল্লার মানুষ জেগে উঠবে, যেদিন মাল্লার মানুষ শপথ নিবে, যেদিন মাল্লার মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়াবে, সেদিন মাল্লার বুকে তুমি পা রাখতে পারবে না বন্ধু। বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করে বলছি তোমাকে মঞ্চের মধ্য থেকে। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডু কেটে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি না। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান, তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন। মালদায় ধীরে ধীরে সংগঠন বিস্তার করছে আসাদুদ্দিন ওয়াইসির মিম। রাতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলছে, আর এতেই চটে গিয়েছেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। নাম না করে বেলাগাম আক্রমণ করেছেন আব্দুর রহিম বক্সী। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাতের অন্ধকারে মালদা থেকে তৃণমূলকে মুছে ফেলার চক্রান্ত হচ্ছে বলে রহিম বক্সী অভিযোগ করেছেন। যারা এই চক্রান্ত করছেন তাদের মাথার খুলি ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস, এমনটা হুঁশিয়ারিও রহিম বক্সীর কণ্ঠে শোনা গিয়েছে। বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। ভোটার কার্ডের নম্বর, নাম এবং বাবার নাম একই, বদলে গিয়েছে ছবি। অস্তিত্ব সংকটে আসল ভোটার। ছবি পরিবর্তন করে বাগদার ভোট গিয়েছে হুগলিতে। এসআইআর এর ফর্ম না পেয়ে ভোগান্তির শিকার হেলেঞ্চা পারকৃষ্ণ চন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস। ভোট ফিরে পেতে বাগদা থানায় অভিযোগ মহাদেব দাসের। তিনি 2024 সালে বাগদা বিধানসভার 139 নম্বর বুথে ভোট দিয়েছেন। 2002 সালে ভোটার তালিকাতেও নাম রয়েছে তার। তবে
এসআইআর এ ফর্ম না আসায় বিএলওর কাছে গিয়ে কারণ জানতে চান মহাদেব। তারপরেই তিনি জানতে পারেন তার ভোট চলে গিয়েছে হুগলিতে। এরপরে ভিডিও অফিসে গিয়ে অভিযোগ করেন মহাদেব। একই এপিক নাম্বার, বাবার নাম এক, তারপরে উনি কীভাবে আছে ছবি অন্য লোকের ছবি, আমার ছবি না, ওনার ছবি। আমি যখন অনলাইন করেছি দেখি ওনার ছবি। এই লোকের বাড়ি কোথায়? এই লোকের বাড়ি হুগলিতে। তারপরে আপনি বিডিও সাহেবকে জানিয়েছেন? বিডিও সাহেবকে জানাইছি, বিডিও সাহেব বললো তোমার ওখানেই যেতে হবে, তারপর গিয়েছি। এখন কি করলেন? এখন হচ্ছে বাগদা থানায় আমি অভিযোগ জানাচ্ছি। কি আছে নাম? নাম এপিক নাম্বার, এখানে নাম্বারটা চলে গেছে, মানে কিভাবে চলে গেছে সেটা তো বলতে পারছি না। কি চাইছেন আপনারা? আমি চাচ্ছি বাবার ভোটটা আবার এখানে চলে আসুক, উনি এই দেশের নাগরিক, এই ভোটটা এখানেই থাক। আপনার বাগদা 2024 সালে ভোট দিয়েছেন? হ্যাঁ। ভোট দিয়েছেন? হ্যাঁ। বাবা ভোট দিয়েছে? হ্যাঁ। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে দাবিদারহীন একটা দেহ সেটা পড়ছে। জেলা হাসপাতালের মর্গে দাবিদারহীন একটা নয় 8টা দেহ পড়ছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই দুজনকে ভর্তি করে দেহ নেয়নি তার পরিবারের লোকজন। বাংলাদেশি হওয়ায় দেহ না নিয়েই উধাও হয়ে গিয়েছে এটা সন্দেহ এখনো পর্যন্ত। মর্গে দেহ পড়ে থাকায় সমস্যায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগেও 18টি দেহ মর্গে পড়ে থাকায় হাসপাতালে দূষণ বেড়ে গিয়েছিল। এবার দাবিদারহীন দেহ নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। পেশেন্ট পার্টি এসে পেশেন্ট ভর্তি করেছে, পেশেন্টের সাথে ছিল, অথচ যখন মারা গেল, মারা যাওয়ার পরে ডেড বডি ক্লেম করার জন্য আর কেউ নেই। আমরা ফোন নম্বর যেগুলো দিচ্ছে ফোনে কথা বলছি, তারা ফোন ধরছে না বা ধরে ধরে বলছে যে না আমরা বডি নেব না। বাংলাদেশের তার ডকুমেন্ট দিতে পারে না, বাংলাদেশের তার ডকুমেন্ট দিতে পারে না, বা বাংলাদেশিরও আছে, কিংবা কিছু লোক আছে, সন্তান আছে, তারা বাবাকে নেয় না, নিয়ে আবার যন্ত্রণাকে ভোগ করে। এই যে এই টোটাল দায়টা পড়ে গেল হসপিটালের উপরে। এটা আমি দীর্ঘ 25-30 বছর হসপিটালে কাজ করছি, তো আমি জানি। স্বাগত আরো একবার আপনাদেরকে ফুল অ্যান্ড ফাইনালের এই সেগমেন্টে। শুভজিতের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। শুভজিৎ, আমরা এই মুহূর্তে কোন খবরের দিকে, কোন আপডেটের দিকে নজর রাখবো? আজকে যে আপডেট ছেয়ে গিয়েছে তার কারণ হচ্ছে আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবং আজকে 26-এর বিধানসভা লড়াইয়ের আগে এটা অনেকেই ধর্মের অস্ত্রেশন বলছেন, কিন্তু মনে করুন 2 বছর আগেও হয়েছিল ব্রিগেডে গীতা পাঠ। 24 লোকসভা নির্বাচনের আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারিখটা ছিল 23শে ডিসেম্বর। সেবার হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। 26-এর বিধানসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। সেই সময়কার ছবি আলাদা আলাদা ক্যামেরার আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। এই মুহূর্তে ড্রোন ক্যামেরায় সেই গীতা পাঠের সময়কার ছবি আপনারা দেখছেন। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কলকাতার পাতায় পাতায় সনাতনের অস্তিত্ব। আমার বিশ্বাস গীতা পড়ে ভারতীয় হিন্দুরা সনাতন বিরোধীদের পরাস্ত করবে। ব্রিগেডের মঞ্চে গীতা পাঠের অনুষ্ঠানে এসে মন্তব্য বাগেশ্বর বাবার। কেমন আছো কলকাতা? আমি তোমাকে ভালোবাসি কলকাতা। हरे हरे आज हमको बहुत प्रसन्नता हो रही है। कलकत्ता के पत्ता पत्ता में सनातन का भगवा लहरा रहा है। आज हमको प्रसन्नता है भगवान श्री कृष्ण के वांग में, भगवान श्री कृष्ण का ही वांगमय स्वरूप गीता जी हैं, जिस गीता के ज्ञान से अर्जुन ने कौरवों की सेना को धराशायी किया था। हमें पक्का भरोसा है भारत का हिंदू पढ़ेगा गीता, जिएगा गीता, तो सनातन विरोधियों को धराशायी करेगा।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, আজকে এই যে গীতা পাঠের অনুষ্ঠান, সেই গীতা পাঠের অনুষ্ঠানে এসে বাগেশ্বর বাবা তিনি বলছেন যে এই বঙ্গের, বিশেষ করে কলকাতার পাতায় পাতায় সনাতনের অস্তিত্ব। আমার বিশ্বাস গীতা পড়ে ভারতীয় হিন্দুরা সনাতন বিরোধীদের পরাস্ত করবে। ব্রিগেডের মঞ্চ থেকে তিনি এমনটাই বলেছেন। এই বাবাদের জন্ম যবে থেকে হয়েছিল, সনাতন ধর্মের যে সূত্রপাত তার অনেক আগে থেকে। সনাতন ধর্ম, এই সনাতন কথাটার যে মানে, সেই মানেটা অন্তত ওনাদেরকে জিজ্ঞাসা করুন যে সনাতনের মানে কি। সনাতনের মানে হচ্ছে অসীম, অর্থাৎ যার সীমা নেই, সেই সীমাহীন একটা বিষয়, মানে যেটা শুরু শেষ কিছুই নেই, সেইটা নিয়ে বাগেশ্বর জাগেশ্বর কোন বাবারা বলছেন তাই দিয়ে গীতা ঠিক হবে না। গীতাতে যে 18টা অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ আছে, সেইগুলো নিয়ে ওনারা কথা বলুন। গীতা পৃথিবীর 120টির বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। গীতাকে এইভাবে কাজে লাগিয়ে ভোটের রাজনীতিতে নামিয়ে আনা অত্যন্ত লজ্জাজনক। আর হিন্দু ধর্মের ঠিকাদারি এনারা নন। হিন্দু ধর্ম কয়েক হাজার বছর ধরে ছিল, 8-10 হাজার বছর আগে থেকে আমরা সনাতন ধর্মের লিখিতভাবে উল্লেখ পাই। সুতরাং ওনাদের কথা শুনে হিন্দুদের নতুন করে আবার ভরসা পাওয়ার কিছু নাই। যারা সনাতন ধর্মের মানুষ ছিলেন তারা ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে হুমায়ুন কবিরের মন্তব্যের ডিগবাজির কথা বলছিলাম, 360 ডিগ্রি ঘুরে যাওয়ার কথা বলছিলাম, কিন্তু 22 তারিখ তিনি নতুন দল তৈরির কথা ঘোষণা করবেন হুমায়ুন কবির। এটা এই মুহূর্তের আরও একটা আপডেট। এরই মধ্যে সামনের রোড ম্যাপ তিনি তৈরি করে ফেলেছেন। মিমের সঙ্গে তিনি জোট করবেন, সিপিএমও জোটে রাজি, এমনটা তিনি দাবি করছেন। ভরতপুরের বিধায়ক, তৃণমূল কংগ্রেস থেকে আপাতত সাসপেন্ডেড হুমায়ুন কবির। রাজ্যে কত আসনে তিনি লড়বেন, মুর্শিদাবাদে কার কার সঙ্গে জোট করবেন তিনি, এমনটা তিনি নিজেই জানালেন। আসুন একবার শুনি তার মুখ থেকে। আমার নতুন দল তো রেডি আছে, 22 তারিখে ওপেন করব এবং ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করব। আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে, এবং জোট করে কতগুলো সিটে লড়বেন বিবেচনা? আমি তো টোটাল টার্গেট 135, তার মধ্যে ওয়াইসি সাহেব কতটুকু সিট ডিমান্ড করে দেখতে হবে। মানে ওই 135-এর মধ্যে দুজনে শেয়ার হবে? হ্যাঁ, দুজনে, মানে ওদের ম্যাক্সিমাম সিট তো ওদের ছাড়বো না আমি। ওনারা বিহারে কটা সিটে লড়েছিল, 5টা পেয়েছে। তা আমি মুর্শিদাবাদ দিয়েই ধরছি। ধরুন মুর্শিদাবাদে যদি সঠিকভাবে জোট করতে হয়, আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম, আইএসএফ এদেরকে হয়তো 4টে সিট ছাড়লাম, 0 আছে তো। কংগ্রেসও 0 আছে, কংগ্রেসকে 10টা ছাড়লাম, যেহেতু অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে মুর্শিদাবাদে, ও যদি এগ্রি হয় তাহলে ওকে 10টা ছাড়লাম। 10 আর 4 14, আমার 8-8-এর মধ্যে ওয়াইসি সাহেবকে 2 ছাড়বো, আমি 6টায় লড়বো। একইভাবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, একদম মেকলিগঞ্জ থেকে শুরু করব কাকদ্বীপ পর্যন্ত, বীরভূম, কোনো জেলা বাদ যাবে না আমাদের দলের প্রার্থী। শিডিউল কাস্ট সিট যেটা রিজার্ভ আছে, এই যে খড়গ্রাম, বড়ুয়া, নবগ্রাম, এসব সিটেও প্রার্থী দেবো। এরা ভেবে না যে আমি শুধু মুসলিমের পার্টি বানাচ্ছি, এদের একদম রাজনৈতিকভাবে এদেরকে ফিনিশ করাই হচ্ছে আমার কাজ। আপনি বললেন কংগ্রেস যদি রাজি না হয় সেক্ষেত্রে কংগ্রেস 0 আছে, আবার 0 থাকবে। কে হুমায়ুন কবির কাকে আহ্বান জানাচ্ছেন, কি একসাথে লড়বেন? উনি কোথায় লড়বেন? উনি তো তৃণমূলের হয়ে লড়বেন, লড়ে বিজেপিতে যাবেন, বিজেপিতে লড়বেন, লড়ে হেরে গিয়ে আবার তৃণমূলে আসবেন, এ তো ওর কারবার। ফলে উনি আবার কাকে কি আহ্বান জানাচ্ছেন না জানাচ্ছেন, আমার মনে হয় সব কথা কোনো গুরুত্ব দেওয়া উচিত না। অন্যদিকে মালদায় ধীরে ধীরে সংগঠন বিস্তার করছে আসাদুদ্দিন ওয়াইসির মিম। জানা যাচ্ছে রাতে রাতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলছে, আর এতেই চটে গিয়েছেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি নাম না করে বেলাগাম আক্রমণ করেছেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাতের অন্ধকারে মালদা থেকে তৃণমূলকে মুছে ফেলার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন আব্দুর রহিম বক্সি। যারা এই চক্রান্ত করছেন তাদের মাথার খুলি ভেঙে চুরমার করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আব্দুর রহিম বক্সি। শোনাবো আপনাকে। বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি।
যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। আপনারা শুনলেন আব্দুর রহিম বক্সী, তিনি নাম না করে কিন্তু একেবারে হুঙ্কার দিলেন, হুঙ্কার দিয়েছেন তিনি। আসাদুদ্দিন ওয়াইসির মিম মালদায় সংগঠন বিস্তারের জন্য তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন, আর এই কারণেই সম্ভবত তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী তিনি চটে গিয়েছেন। তিনি নাম না করে বেলাগাম আক্রমণ করেছেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাতের অন্ধকারে নাকি মালদা থেকে তৃণমূল কংগ্রেসকে মুছে ফেলার চক্রান্ত চলছে। আব্দুর রহিম বক্সীর এমনটাই অভিযোগ, যারাই চক্রান্ত করছেন তাদের মাথার খুলি ভেঙে চুরমার করে দেবেন বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে আসাদুদ্দিন ওয়াইসির মিমের সঙ্গে একসঙ্গে পথ চলার কথাও আবার হুমায়ুন কবিরের কণ্ঠ থেকে শোনা যাচ্ছে। তিনি 22 তারিখ নতুন দল গঠনের কথা বলছেন, তারপর তিনি রোডম্যাপ কীভাবে সাজিয়েছেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি মিমের কথা বলেছেন। তিনি এক্ষেত্রে কাদের কাদের সঙ্গে তিনি এগোতে চান সেই বিষয়ের কথাও উল্লেখ করেছেন। এবং সেই সময় দেখতে পাচ্ছেন যে আব্দুর রহিম বক্সী তিনি আবার চটে গিয়েছেন। কী কারণে তিনি চটে গিয়েছেন? মালদায় ধীরে ধীরে আসাদুদ্দিন ওয়াইসির এই মিম রাতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে বলে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী তিনি নাম না করেই বেলাগাম আক্রমণ করে বসলেন। তিনি একেবারে মাথার খুলি ফাটিয়ে দেওয়ার মতো নিদান দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তৃণমূলকে মুছে ফেলার চক্রান্ত হচ্ছে বলে তিনি অভিযোগ করছেন। আরও একবার শোনাবো তিনি কি বলেছেন মঞ্চ থেকে। বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয় সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণার কথা, রোডম্যাপের কথা আপনাদের শোনালাম। তারপর আব্দুর রহিম বক্সী তিনি কি বলছেন শোনালাম। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে হুমায়ুন কবির যা করছেন সেটা নাকি তার দলের তরফ থেকে সুপ্রিমোর কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে, এমনটা আপনি মনে করেন। তাহলে এক্ষেত্রে আব্দুর রহিম বক্সীর এই মন্তব্য তো সেটার বিপ্রতিভে যাচ্ছে, কি বলবেন? সব নাটক, সব সাজানো ঘটনা। ওটা হচ্ছে টিএমসি এ টিম আর টিএমসি বি টিমের খেলা দিয়ে মানুষকে বোকা বানানোর কল বানিয়েছে। এসব নাটক। আপনি ভাবুন, সিপিএমও যদি এদের সাথে যুক্ত, তাহলে আমরা যে এতদিন বলেছিলাম তৃণমূল আর সিপিএম এক হ্যাঁ, সেটা তো আজকে প্রমাণিত হচ্ছে। বারবার এই হুমায়ুন কবির বলছে মোহাম্মদ সেলিমের সাথে আমার কথা হয়ে গেছে, মোহাম্মদ সেলিম সেটাকে ডিনাইও করেননি। এর থেকে বোঝা যাচ্ছে এটা সমস্তটাই বিজেপিকে আটকানোর একটা তৃণমূল এবং সিপিএম এর মিলিত চক্রান্ত। বাংলার মানুষ জানে যে বাংলার মানুষকে এই মোগল সাম্রাজ্যের হাত থেকে যদি বাংলাকে বাঁচাতে হয়, মমতার হাত থেকে যদি বাংলাকে বাঁচাতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প তাদের কাছে নেই। সমস্তটাই বিজেপিকে আটকানোর এবং বিক্ষুব্ধ সংখ্যালঘু ভোটকে ঘুরপথে যাতে বিজেপিতে যেতে না পারে সেই জন্য ঘুরপথে আটকে পরে। এর আগেই হুমায়ুন কবির বলেছিল আমি আবার তৃণমূলে ফিরে যাব জামাই আদর নিয়ে, তারই পরিকল্পনা, এটা আর কিছু না। ধন্যবাদ সজলবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। যত খুশি আসনে লড়তে পারেন হুমায়ুন, ভোট আসছে তাই দাম বাড়াতে হবে। গতবার আইএসএফ যা করেছিল এবারে সেটাই করছেন হুমায়ুন কবির। হুমায়ুনের 90 আসনের লড়াইয়ের জবাবে মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। দুটোও দিতে পারেন, 10টাও দিতে পারেন, দাম বাড়াতে হবে, ইলেকশন এসছে। আর নিশ্চয়ই একটা টার্গেট নিশ্চিত আছে। গতবারে সিএসএফকে দেখেছি আমরা, অনেক বড় সভা করে অনেক বড় ভাষণ দিচ্ছিল ওরা, কিন্তু একটা সিটেই সন্তুষ্ট ছিল আইএসএফ। আর এবারেও ঠিক একই জিনিস উনি করছেন। আর ইলেকশনের আগে সবাই বার্গেনিং করে, তিনিও তাই করছেন। বাংলায় মুসলিমদের স্বার্থ রক্ষাই কাজ। ওয়াকফ নিয়ে চালাকি করছে রাজ্য সরকার। মুসলিমদের সম্পত্তি কাটতে দেব না, কেন্দ্র রাজ্যকে একযোগে এবার হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির। রাজনৈতিক সমীকরণ নিয়ে যা বলার 22 তারিখের পর তিনি বলবেন বলে জানিয়েছেন। তার কারণ তিনি এর আগে জানিয়েছেন 22 তারিখে তিনি তার নতুন দল ঘোষণা করবেন। রেজিনগরে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাওয়া বাবরি মসজিদ তৈরির প্রস্তুতি দেখতে গিয়ে এমনটা জানিয়েছেন হুমায়ুন কবির। শোনাবো আপনাদের। আমার কাজই এখন গোটা বাংলার মানুষের, মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখা, ওয়াকফ নিয়ে আন্দোলন করা। যে রাজ্য সরকার চালাকি করে
মুসলমানদের সম্পত্তি 1 নম্বর খতিয়ানে তুলে দিচ্ছে, তাদের কবরস্থান, তাদের অন্যান্য। 1 ইঞ্চি জমি রাজ্য সরকারকে কাটতে দেব না, কেন্দ্র সরকারকেও কাটতে দেব না। যতক্ষণ হুমায়ুন কবির বেঁচে থাকবে মুসলমান ভাইদের স্বার্থের জন্য জিন্দিগি দিয়ে দেবে, কিন্তু নতুন রাজনৈতিক সমীকরণ কি হবে? ও 22 তারিখের জন্য ওয়েট করতে হবে। গতকাল হুমায়ুন কবির কি বলেছিলেন আমি একবার আপনাদের স্মরণ করাবো। পিসিআর কে বলবো একটু চালাতে। বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। 204টার মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি আবার মনে করেন, তিনি দাবি করেন মুর্শিদাবাদে স্কুল কলেজ হাসপাতাল না করে বাবরি মসজিদ করে ধর্মের সুরসুরি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তোষণের জন্য হাওয়া তোলা হচ্ছে, যদিও ধর্মের হাওয়া তুলে লাভ হবে না বলে দাবি করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এভাবে কালকে মুর্শিদাবাদে ঘটনা দেখেছি, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার ভোটের আগে হাওয়া তুলছে, এ তো কোনোদিন সফল হতে পারবে না। কারণ মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ রয়েছে। গীতা জয়ন্তী বারবার হোক, গীতা পাঠ বারবার হোক, এবং লক্ষ লক্ষ, আজকে 4 লক্ষ হচ্ছে, কালকে 4 কোটি হবে। যত এরকম করবে তত মানুষ একত্রিত হবে। আর তাও ধর্মযুদ্ধ হচ্ছে, ধর্মযুদ্ধের থেকে আমার মনে হয় তার থেকে অনেক বেশি দরকার ছিল কালকে মুর্শিদাবাদের মতো জায়গায় যদি তারা কোনো স্কুল করতো, কলেজ করতো, কোনো হসপিটাল করতো, সেটা না করে সুরসুরি দেওয়ার জন্য, তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে বাবরি মসজিদের হাওয়াকে উঠিয়ে দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। শেখ হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন সেটা স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যতদিন চাইবেন ততদিন খুশি এদেশে থাকতে পারবেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, এমনটা বলেছেন এস জয়শঙ্কর। ইউনুসের আদালতে ফাঁসির সাজা পাওয়া হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দুবার চিঠি দেয় ঢাকা। এখনও সেই চিঠির জবাব নয়াদিল্লি না দিলেও ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন এস জয়শঙ্কর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। আমি তন্ময়ের কাছে প্রথমে যাব। তন্ময়, আমি জানতে চাইবো যে এই সময় দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রীর এই অবস্থান ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সম্পর্কের ক্ষেত্রে কি কি বার্তা দিচ্ছে? দেখো, 3টে বিষয় উঠে আসছে। কারণ এই জয়শঙ্করের বার্তা থেকে একটা বিষয় স্পষ্ট হলো, বাংলাদেশ যে প্রত্যার্পণের কথা বলেছিল যে আমাদের হাতে ফিরিয়ে দিক ভারত, যখন সেই রায় ঘোষণা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টের, যেখানে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু ভারত তাদের অবস্থান জানায়নি। আজকে কিন্তু এই বার্তা থেকে স্পষ্ট হলো, হাসিনা যদি মনে করেন ভারতে থাকবেন, তিনি মনে করলে বাংলাদেশ পেয়ে যাবেন। অর্থাৎ একদিক থেকে ভারত এই বার্তা স্পষ্ট করে দিল যে হাসিনাকে তারা যেমন শেল্টার দিয়েছেন সেটা থাকছে, হাসিনার উপর নির্ভর করছে তিনি দেশে ফিরবেন নাকি তিনি এদেশে থেকে যাবেন। অর্থাৎ কোনোভাবেই ভারত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না, সেই বার্তা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিষয়ে ভারত এখনো পর্যন্ত কূটনৈতিকভাবে যে দূরত্ব বজায় রাখছে, সম্পূর্ণভাবে সামনাসামনি সরাসরি কোনো বার্তা নিয়ে আসছে না, কিন্তু যেটুকু যা করার বলা চলে এই আজকের বার্তাতে স্পষ্ট করলো যে হাসিনার বিষয়ে ভারতের অবস্থান কি। অর্থাৎ হাসিনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে, তিনি এখানেই থাকতে পারেন, যতদিন খুশি থাকতে পারেন। বেশ বেশ তন্ময়, আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। আমি শুভাশিস বাবুর কাছে যাব। শুভাশিস বাবু, এই সময় দাঁড়িয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে পরবর্তী আমরা যদি একটু সামনের দিকে দেখি, তাহলে ভারতের এই অবস্থান যেটা এস জয়শঙ্কর জানাচ্ছেন, সেটা ভারতের জন্য কোন কোন স্ট্র্যাটেজিক্যালি কোন কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট? স্ট্র্যাটেজিক্যালি কিছু জিনিস বোঝাটা খুব আবশ্যক। এস জয়শঙ্করের ন্যারেটিভ ইজ নট ইএএমস অফিসিয়াল স্টেটমেন্ট, দুটো আলাদা জিনিস। প্রথম কথা, এগ্রিমেন্ট অফ এক্সট্রাডিশনের কিছু পয়েন্টার আছে। ফার্স্ট কথা হচ্ছে লোকেশন কনফার্মেশন, সেখানে ভারত সরকারকে অফিসিয়ালি আগে ডিক্লেয়ার করতে হবে শেখ হাসিনা আমাদের কাস্টাডিতে আছে। সেকেন্ড জিনিস হচ্ছে, প্রথম জিনিস যেটা বুঝতে হবে, যদি কোনো রাজনৈতিক কারণে চরিতার্থ হয় তাহলে ভারতবর্ষ বিবেচনা করেও দেখতে পারে যে শেখ হাসিনাকে পাঠাবে কি পাঠাবে না। পয়েন্ট 1। পয়েন্ট 2,
শেখ হাসিনার উপরে যদি ডিসিশনটা ছাড়া হয়, দ্য থিং লাইজ দ্য সেম, যে আমি কোন দেশ থেকে কোন দেশে যাব কি যাব না, অর্থাৎ যেই পুরো আনসার্টেনিটিটা ভারত তৈরি করেছিল এক্সট্রাডিশনের মাধ্যমে, মানে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে, যেটাকে বলা হয় ডাইনামিক ডিপ্লোমেসি, সেই জিনিসটা এখানেও বজায় রাখতো এবং পরিষ্কার বুঝিয়ে দিল যে ডিসিশন এবং কি রোলটা ভারত সরকারের হাতেই আছে, শেখ হাসিনার হাতেই আছে। সুতরাং যদি বাংলাদেশকে এটাকে কন্টেস্ট করতে হয়, বাংলাদেশকে প্রথমে একটা ইলেক্টেড গভর্নমেন্ট ফর্ম করতে হবে, সেই ইলেক্টেড গভর্নমেন্টকে ডিসকাশনে বসতে হবে। ইএএম কোন অ্যাডভাইজারের সাথে ডিসকাশনে বসতে পারবে না, ইএএম কে বুঝতে হবে ডিসকাশন একটা ইলেক্টেড ইএএম এর সাথে। এই যে যেই জিনিসটার থেকে একটা পরিষ্কার বুঝিয়ে দিল যে ইলেক্টেড গভর্নমেন্টই একমাত্র রেসপন্সিবল বডি, যে একটা রেসপন্সিবল গভর্নমেন্টের সাথে কথা বলার অধিকার রাখে। কোন ইন্টারমিডিয়েটারি বডির সাথে কথা বলে কোন এত বড় ডিসিশন নিয়ে কোন কনক্লুসিভ স্টেটমেন্ট করতে ভারতীয় গভর্নমেন্ট চায় না। এবার ইন্ডিগো বিমান পরিষেবা, তার লেটেস্ট আপডেট আপনাদের জানাবো। টানা 6 দিন এখনো কিন্তু বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। আজও দিল্লি এবং মুম্বাই বিমানবন্দর থেকে 220টি উড়ান বাতিল করে দিয়েছে ইন্ডিগো। আজ মোট বাতিল হয়েছে 650টি উড়ান। বাতিল হচ্ছে একের পর এক উড়ান। দুর্ভোগ খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে বাড়ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, টানা 6 দিন এখনো কিন্তু ইন্ডিগোর উড়ান পরিষেবা স্বাভাবিক হয়নি। 72 ঘন্টার একটা সময়সীমার কথা তারা বলেছিলেন, তারা চেষ্টা চালাচ্ছেন। সিইওর তরফ থেকে ক্ষমাও চাওয়া হয়েছিল, ডিজিসি এর তরফ থেকে জানানো হয়েছিল যে যথাযথ কারণ দর্শাতে হবে ইন্ডিগোকে। কিন্তু আজও পরিস্থিতি যেটা বলছে, দিল্লি এবং মুম্বাই বিমানবন্দর থেকে 220টি উড়ান বাতিল করতে হয়েছে ইন্ডিগোকে। মোট বাতিল হয়েছে আজ 650টি উড়ান। ফলে বুঝতেই পারছেন যে একের পর এক এই যে উড়ান বাতিল হয়ে যাওয়া, দুর্ভোগ যাত্রীদের মধ্যে কতটাই বাড়ছে। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছে। রঞ্জিত, আবারও কিন্তু এই দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু কমছে না। আজ কি কারণে এতগুলো উড়ান বাতিল হলো সে বিষয়ে কিছু জানা যাচ্ছে এবং যাত্রী দুর্ভোগের ছবিটাই বা কতটা কীরকম, কি বিকল্প তারা ভাবছেন? দেখো, বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিমান পরিষেবা, যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ইতিমধ্যেই বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোকে শোকজ করেছে এই অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং আগামী 24 ঘন্টার মধ্যে তার সদুত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। এবং কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই সাত সকালে বেশ কয়েকটি বিমান, অর্থাৎ যদি দেখা যায় সকাল থেকে বিমান যে যাওয়ার ক্ষেত্রে 129টি বিমান এবং আসার ক্ষেত্রে কিন্তু 97টি বিমান। কিন্তু ইন্ডিগোর তরফ থেকে যে 72 ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, সেটার বাস্তবায়ন কোথায়? একদমই তার বাস্তবায়ন এখনো পর্যন্ত কিন্তু করা সম্ভব হয়নি ইন্ডিগোর পক্ষ থেকে। এবং তোমাকে বারংবার বলছি, যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষা কথা মাথায় রেখেই কিন্তু যে 72 ঘন্টা সময় দিয়ে চেয়েছিলেন ইন্ডিগো কর্তৃপক্ষ, সেই সময়সীমা পার হয়ে যাবার পরেই কিন্তু সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক হয়নি। সেই কারণে সেই পরিষেবা স্বাভাবিক হয়নি সেটা চিত্রই বলছে। তার কারণ ইতিমধ্যে 650 বিমান, আজ 650টি বিমান বাতিল হয়েছে। मेरी फ्लाइट है 11 बजे और 1 घंटे का टाइम है और मेरी वहाँ से 4 बजे की है और अभी 2:30 बजे जो है यहाँ से अभी डिले हो चुका है 4 घंटे। तो आई डोंट थिंक कि टाइम पे हमें पहुँचाएगी। अगर मिस होता है तो मुझे आगे जाना है दिल्ली फ्रॉम द पटना। हमारा लड़का का बहू बेंगलोर में जा रहा है, कुछ टेंशन था आने का टाइम, लेकिन आके एयरपोर्ट में आके अभी देखा है जो शेड्यूल में मैंने उसको छोड़ना है, थोड़ा टेंशन था हम लोग को जाने के। आके देखा है पूरा क्लियर है और टाइम में उड़ रहा है। आज मेरा फ़्लाइट था टू कैलकाटा एट 7:20 एंड कल इवनिंग को ही खबर आया कि फ़्लाइट कैंसिल हो गया। अभी यहाँ पे आके फिर कौन सा फ़्लाइट अवेलेबल है, क्या है, वो सब खोज खबर लेना पड़ा। एंड इंडिगो से पूछने से उनका ऑपरेशंस पूरा बंद है। एंड इफ़ आई गो टू अदर काउंटर्स लाइक एयर इंडिया, आकाशा, उनके भी लिमिटेड फ़्लाइट्स हैं और अगर है भी तो इट्स वेरी कॉस्टली, इट्स नॉट अफोर्डेबल। अभी तो उन्होंने चेंज करके दे दिया वाया दिल्ली होते हुए 8:30 बजे का रात को है बोल रहे हैं। वो भी कंफर्म नहीं है, वो बोल रहे हैं हमने टिकट तो कर दिया। मैं इनको पूछा कि वहाँ से फिर कैंसिल तो नहीं होगा, तो बोले ऐसे कुछ हमारे पास कंफर्मेशन नहीं है, लेकिन आपका टिकट कर दिया अभी वाया दिल्ली होते हुए, पुनः आप जा सकते हैं। मैं काल टिकट बनाया, काल आया, काल बोला एक फ़्लाइट कैंसिल हो गया, फिर टिकट दिया, फिर अब बोला फिर कैंसिल हो गया। बार बार ऐसे ही करता है।
सिचुएशन ये है कि छुट्टी नहीं है और सब प्रॉब्लम हो गया है, अब दूसरी फ़्लाइट्स भी नहीं मिल रही है और दूसरी फ़्लाइट बुक करने जाओ तो इंडिगो का ही है, वो पता नहीं कि स्केड्यूल होगा या नहीं। और एयर इंडिया या ऐसे कोई और फ्लाइट देखी तो वो 30,000 से नीचे नहीं है, तो बहुत प्रॉब्लम हो गया। देख रहे हैं अब क्या कर सकते हैं। इस मुद्दे पे मैंने बहुत गिना करती हूँ क्योंकि हम जो पैसेंजर के साथ ऐसा कभी हो नहीं चाहिए, क्योंकि बहुत लोग है, बहुत बीमारी है, बहुत डॉक्टर के पास जाने के लिए बहुत प्लानिंग भी है, कोई जॉब का भी है, कोई बहुत अलग अलग काम के आदमी जाने के लिए, पैसेंजर जाने के लिए अभी यहाँ पे ठहरे हुआ है। ये तो बहुत बुरी बात है। গোয়ার জনপ্রিয় নাইট ক্লাবে পার্টি চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনা, জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। লেটেস্ট আপডেট। তবে ঘটনার পর থেকেই খোঁজ নেই ওই ক্লাবের মালিকের, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়ার জনপ্রিয় নাইট ক্লাবে একটি পার্টি চলছিল, সে সময় আগুন ধরে যায়, সিলিন্ডার ফেটেই বিপর্যয়। 25 জনের মৃত্যু হয়, আহত 50 জনেরও বেশি। মৃতদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন। নাইট ক্লাবের বৈধ ছাড়পত্র, ফায়ার সেফটি অ্যালার্ম ছিল না বলে অভিযোগ। ঘটনাস্থল ঘুরে দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনেও কথা হয়েছে। অগ্নিকাণ্ডের পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে, তার কারণ অগ্নিকাণ্ডের পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস। গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ক্লাবের জেনারেল ম্যানেজারকে পুলিশ গ্রেফতার করলো। তবে ঘটনার পর থেকে ওই ক্লাবের যে মালিক, সেই মালিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পার্টি চলাকালীন যখন আগুন ধরে গিয়েছিল সেই সময়কার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়, 25 জনের মৃত্যু হয়েছে নাইট ক্লাবে। সেই সময় ঝলসে গিয়ে, পুড়ে গিয়ে 50-এরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। এই নাইট ক্লাবের বৈধ ছাড়পত্র ছিল কিনা, ফায়ার সেফটি অ্যালার্ম ছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, যদিও ছিল না বলে এখনো পর্যন্ত অভিযোগ।